আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলবো। বেশ কিছু ক্লাব বলতে শুরু করে যে জয়দীপ দায়িত্ব না এর কথা ফেলতে পারি কোন কোন কাজগুলো একদম ঠিকঠাক ভাবে যেটা ভেবেছিলি সেভাবে করতে পেরে। অনেক কিছু করতে গেলে অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম প্রত্যেকজন সচিব আসে তারা নতুন কিছু করার চেষ্টা করে। ফরেন স্ট্রাইকার খেলানো হচ্ছে, বাঙালি স্ট্রাইকারটাকে কি করবো, তুই উইং দিয়ে ক্যালকাটাকে প্রচুর গোল হয়েছে এবং সব গোল করেছে কিন্তু বাংলার ছেলে। জেলা লিগের সেই গুরুত্ব হারিয়েছে এবং জেলা লিগগুলো বেশিরভাগ জায়গায় বন্ধ। আমি সুযোগটা প্লেয়ারদের জন্য তৈরি করে দিতে পারি। যে পরিমাণ টাকাটা পায় তার থেকে খেপের মাঠে হিউজ টুর্নামেন্ট, বাংলা দলেরও প্লেয়ার আছে তারা এই খেলায় যা পায় তার থেকে অনেক বেশি টাকা। আইডিয়ালি কি হওয়া উচিত আর রিয়েলিস্টিক্যালি সেটা কি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং সেখানে কি করা সম্ভব সেটা বোঝা দরকার। যে কোনো ফুটবলারের কলকাতা লিগে একটা স্বপ্ন ছিল যে ঐতিহ্য, সেই যে একটা সেই ব্যাপারটা এখন আর নেই কলকাতা লিগে। বহুদিন আইপিএল গ্রাসরুটে কাজ করছে, ম্যাগিটা ইনস্ট্যান্ট হতে পারে, মিডিয়াটা হয় না। গ্র্যান্ড লটারি হলো, ঠিক যেরকম বিদেশি খাঁচে দেখলাম ওটা হলো। মানুষ দেখুন না কিভাবে লটারি হচ্ছে, একটা টিম এতে করবে একটা টিম বিতে করবে, এই মানে 50-50 চান্স। কেউ কেউ আবার এটা নিয়ে মায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। এই ফরম্যাটটাই কিন্তু আমরা আইপিএল অফিসে পাবো। কলকাতা লিগের ওপেনিংটা গ্র্যান্ড হচ্ছে কিন্তু কলকাতা লিগটাই তো শেষ হচ্ছে, মানে একটা লিগ শেষ হলো না আবার একটা লিগের সূচনা। তাহলে কি আমরা ক্যালকাটা লিগ তুলে দেবো, বন্ধ করে দেবো? তাহলে বাংলার ফুটবলের লাভ হবে? কলকাতা লিগে চ্যাম্পিয়ন রানার্স হওয়া নিয়ে কোটে কেস হচ্ছে, তারা প্রতিদ্বন্দ্বিতা লেভেলটা কতটা বেড়েছে। কলকাতা লিগ এবছরে 5 জন ভূমিপুত্রের কথা কোনো ক্লাবকে কিন্তু বলা হয়নি যে 11 জন খেলানো যাবে না। কোচ দেখে যে 11 জন বাঙালি সেরা, তাহলে সে কেন বাইরের প্লেয়ার খেলা? ভুল বোঝা হচ্ছে না ভুল বোঝানো হচ্ছে? বাঙালি প্লেয়াররা কি যোগ্য না? তাহলে তারা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা প্রায়োরিটি থাকে, এটা তুমি স্বীকার করো না করো, সবসময় এই দিন খেলবো না, এই করবো না, এই করবো না, এটা থাকে, তুমি স্বীকার করতেও পারো না করতে পারো। এতেও তো মানে একটা ফিক্সারে অনেকটা ক্ষতি হয়, একটা প্ল্যানিং অনেকটা ক্ষতি হয়। আমি তোমার সাথে যতটা কোঅপারেট করা সম্ভব করবো, কিন্তু ড্রিমসের উপরে ডেট করি সেটা সম্ভব না। আইএসএল এর সময় তো কোনো ক্লাব বলতে যায় না যে অমুক ডেটে খেলবো না, এই ডেটে খেলবো না। আজকে আইএলএ এর সময় তো সেই কথাটা আসে না। তাহলে ক্যালকাটা লিগে ফেলা যায়। আইএফএ কিন্তু নরম মাটি যাকে খুব সহজেই টেপা যায়, যেটা বাংলা ফুটবলের পরিপন্থী, সেখানে তোমার সব থেকে দাঁড়াতে হবে। সেই আইএফএ শিল্ড এটা কেন আমরা আইএফএ নিয়ে একের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করে যাচ্ছি, বারবার একটা উইন্ডো চেয়ে যাচ্ছি যে একটা স্লট আমাদের দাও। আন্ডার 19 এর একটা প্রশ্ন আসছে যে আন্ডার 19 ওটা তো আন্ডার 19, ওটার জন্য তোমার উইন্ডোর দরকার নেই। কিন্তু বন্ধ হয়ে যাওয়াটার থেকে যেখানে আগে অর্থ ব্যয় করবে কিন্তু তার স্পন্সরশিপ পাওয়া যাবে, তার থেকে কোনো টাকা উঠে আসবে, সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টগুলোকে কি দীর্ঘকাল চালিয়ে যাওয়া সম্ভব? স্পন্সরশিপটা কোথা থেকে আসবে? সিএফএল আইবে সেটা, তাহলে এই দুটো প্রপার্টি যদি আমার সেলেবেল না হয়, ডিপলি ভাবতে হবে, তাহলে কিন্তু বাংলার ফুটবল চাপাবো। বেটিং এর ছায়া হঠাৎ করে চলে আসছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা এই বছর প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা ডিক্লারেশন ফর্ম চাইছি। এটা এখন তোমার এখানেই প্রথম বললাম, এটা ডিক্লারেশন দিতে হবে যে কোনো রকম ম্যাচ ফিক্সিং এর সাথে আমরা জড়িত থাকবো না। সেখানে নাকি বেশিরভাগ ক্ষেত্রে যা করা তুমি একাই করো, তুমি একাই ডিসিশন নাও, কারোর সঙ্গে আলোচনা বা মিটিং বা সেই সমস্ত নাকি তুমি করো না। থ্যাংক ইউ। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরাম। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। প্যারালাল আড্ডায় আমরা মূলত কথা বলি ক্রীড়া জগতের মানুষের সঙ্গে, কথা, একটুখানি গল্প, একটু আড্ডা। ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে যেহেতু কথা বলি, তাই খেলাধুলার ভিতরের গল্পগুলো কি হয় সেটা নিয়ে একটুখানি কথা বলি, জানার চেষ্টা করি পুরো বিষয়টা। আর ঠিক সেরকমই জানার জন্য আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সচিব, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার ফুটবলের কাণ্ডারি বলা চলে এবং বাংলার ফুটবল, বাংলা সন্তোষ জয় করছে, বাংলা সাফল্য পাচ্ছে, তার কিন্তু নেপথ্যে এই মানুষটার অবদান অনস্বীকার্য। এবং সেই অনির্বাণ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে কথা বলবো। অনির্বাণ দা, প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে স্বর্গীয় প্রদ্যুৎ দত্ত এবং তার একটা বিশাল লেগাসি এবং ভারতীয় ফুটবল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে তার কি অবদান সেটা সকলেই জানে। তার ছেলে হিসেবে আসা, তো কোথাও গিয়ে কি বাবার থেকেই এই ব্যাপারটা পাওয়া? কি বলতে? দেখো, আমার কাছে আমার বাবা আমার গুরু, এবং বাবা মারা গেছে বহুদিন, 1995 সাল, 1994-95 বাবা মারা গেছে, এবং আজকে 2025 সাল। আজও বসে একটা মানুষকে নিয়ে আমরা আলোচনা শুরু করছি এবং তার কথা বলে শুরু করছি, আমার মনে হয় এটাই প্রমাণ যে
যদি কাজ করে যেতে পারো তাহলে একটা দাগ ফেলে রেখে দেওয়া যায় মানুষের মধ্যে, এবং কাজের মধ্যেই বোধহয় মানুষ বেঁচে থাকে। তো অবভিয়াসলি আমার মাঠে আসা বা এটার পেছনে বাবা একটা বড় কারণ। উনি আমার অনুপ্রেরণা, এবং তুমি জানো যে আমাদের বাড়ির একাধিক মেম্বার ফুটবলের সাথে, খেলাধুলোর সাথে যুক্ত। আমাদের নিজেদের একটা পারিবারিক ক্লাব রয়েছে, জস্টলিগা স্পোর্টস ক্লাব। তো আমাদের বাড়িতে যেটা হয় বলো, আমরা কিন্তু ছোটবেলা থেকে খেলাধুলোর মধ্যে ইনভলভ হই। তো ময়দানের কালচারের মধ্যে আমরা বড় হই। মানে আমাদের বাড়িতে আমার মনে আছে বাবা বেঁচে থাকতে রাত্রি 11টা-12টা অব্দি আড্ডা চলতো, ময়দানে আড্ডা। তো সেই পরিবেশটার মধ্যে বড় হয়েছি, তাই ময়দানটা বলতে পারো কিছুটা আমাদের ফ্যামিলিরই একটা এক্সটেনশন। কাউকে দাদা, কাউকে জেঠু, কাউকে কাকু বলে আমরা সবার সাথে পরিচিত, এবং সেইভাবেই বড় হয়েছি। তো স্বাভাবিকভাবে ময়দানের সাথে দীর্ঘদিনের একটা নিবিড় সম্পর্ক, এবং একটা সময় আমাদের ক্লাবের দায়িত্ব নিই, ক্লাব দেখা শুরু করি যখন বড় হচ্ছি, ক্লাবে থাকা, প্র্যাকটিসে থাকা, এবং সেইভাবে পথ চলতে চলতে একটা সময় বেশ কিছু ক্লাব বলতে শুরু করে যে জয় তুমি দায়িত্ব নাও, তুমি ধরো আইএফএটা, আইএফএতে পরিবর্তনের দরকার আছে, আইএফএতে নতুন মানসিকতার দরকার আছে, ডেভেলপমেন্টের দরকার আছে। তো এই ক্লাবগুলোর যেটা বলছিলাম যে এদের সাথে তো আমার বড় হওয়া, এদের কথা ফেলতে পারি না। সেখান থেকে আইএফএ ট্রেজারার হলাম, তারপরে সেক্রেটারি হলাম 1 মাসের মধ্যে। এখন আইএফএ নিয়ে চলছে কাজকর্ম, আচ্ছা, কিভাবে বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রদ্যুৎ দত্ত যেরকম রয়েছে, আরেকজন লোক সুব্রত দত্ত, তিনি তোমার কাকা, সরি দাদা, উত্তত ভাই আর কি। তো তার কাছ থেকেও নিশ্চয়ই অনেক কিছু শিখেছো, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে এই মানে দত্ত বাড়ির একটা নাম রয়েছে, বরাবরই তারা মেনটেন করে চলছে। দেখো, আমাদের ব্যবসাটাও পারিবারিক, ক্লাবটাও পারিবারিক, এবং আমরা একসাথেই সবসময় কাজ করি। মানে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে যে অফিসে যাই, তারপরে আমরা একসাথেই থাকতাম, একসাথেই কাজ করতাম। এবং আমার পিতৃবিয়োগ যখন হয়, আমার বয়স বোধ হয় 15 তো স্বাভাবিকভাবে আমি আমার ভাইদের থেকে শিখেছি, দাদাদের থেকে শিখেছি। কাজ করতে গিয়ে তাদের কিভাবে কাজটা করছে সেটা দেখে শিখেছি, কাজ করতে করতে কাজ শিখেছি, এবং সেইভাবেই কাজের পথে এগিয়ে যাওয়া। আমাদের তো সবাইকেই শিখতে হয়, আমিও ওইভাবেই শিখেছি, কাজ করতে করতেই কাজ শেখা। এবং যেটা মনে হতো যখন আমি ক্লাবের দায়িত্ব নিলাম, তখন অনেক কিছু মনে হতো এটা এরকম হলে বোধহয় আরো ভালো, এটা কেন এরকম নয়, কেন এটা এইভাবে হবে, কেন এটা অন্যভাবে হবে। তো সেই চিন্তা ভাবনাগুলো ছিল, এবং কখনো মনে হতো যে এগুলো যদি করা যেত তাহলে আরো ভালো হতো, কেন গ্রাসরুটে আরো ফোকাস হবে না, কেন ফুটবল লিগে আরো বেশি টিম হলে আরো বেশি প্লেয়াররা সুযোগ পেতে পারে, সেদিক কেন হবে না। এবং আইএফএতে আসার পরে রিয়েলাইজ করেছি যে অনেক কিছু যেরকম করা সম্ভব, আবার অনেক কিছু করতে গেলে অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম থাকে। বাইরে থেকে অ্যাডমিনিস্ট্রেশন দেখা একরকম, আর ভেতরে ঢুকে কাজ করাটা আরেক রকম। তো সব দিক মিলিয়ে চলতে হয়, এবং কাজ করতে করতে আরো কাজ শেখা যায়। আমার মনে হয় যে সব থেকে যেটা জরুরি সেটা হলো বিং অনেস্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক, বিং ফোকাসড অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট ইউর ওয়ার্ক। তুমি যদি কোনো কিছু চাও, এবং সেটা যদি তুমি মন থেকে চাও এবং সেটা পাওয়ার জন্য পরিশ্রম করো, সেটাও পাওয়া যেতে পারে। ঈশ্বরও তাকে আশীর্বাদ করে যারা চেষ্টা করে। তাই চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট। একদমই। আচ্ছা, আমি এবার একেবারে সচিব হলে তুমি সেই পার্টটায় আসি, কারণ এই পার্টটা দিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক কিছু ধারণা আছে লোকে, সেটা তোমার থেকে আজকে ক্লিয়ার। প্রথমত জিজ্ঞাসা করবো, তুমি যখন সচিব পদে আসলে সবারই একটা
ভাবনা থাকে যে আমি এই পদটাতে আসছি মানে আমি এই কাজগুলো করবো, এবং একটা স্ট্র্যাটেজি থাকে এই পরিকল্পনা নিয়ে এগোবো। তো প্রথম তুমি যখন আসলে সচিব হলে, হওয়ার পরে তোমার কি মনে হয় মানে কোন কোন কাজগুলো এখনো ঠিকঠাক ভাবে যেটা ভেবেছিলে সেইভাবে করতে পেরেছো, কোন কোন কাজ? দেখো, অনেকগুলো চিন্তা ভাবনা ছিল এবং সেগুলো নিয়ে আমি কাজ করছি। আমার যেটা ভীষণভাবে প্রথম থেকে মনে হতো যে প্রত্যেকজন সচিব আসে, তারা নতুন কিছু করার চেষ্টা করে। সবসময় কোনো কিছু পুরনো বলেই যে পাতিলের খাতায় ফেলে দিতে হবে, সেটা কিন্তু ঠিক নয়। তোমার বুঝতে হবে যে আমরা যে 10টা কাজ করছি সেটার মধ্যে কোনগুলো ভালো, কোনগুলো ফ্রুটস ইল্ড করতে পারে, আর কোন কাজগুলো বিধ্বস্ত। তো সেই ছাঁকনিটা খুব দরকার। সেই ছাঁকনিটা করা, কাজ বোঝা যে কোন কাজটা করতেছে। আমার প্রেসিডেন্ট মানে অজিত ব্যানার্জি, ওনার সাথে আমার খুব নিবিড় সম্পর্ক, আমি ওনাকে মেন্টার করি। তো আমার সাথে অজিতদার আলোচনা হচ্ছিল, আমাদের কথা হলো ক্যালকাটা লিগটা যদি বয়স ভিত্তিক হয় তাহলে প্রচুর প্লেয়ার উঠে আসার সুযোগ পায়। তুমি যদি পুরোনো দিনের লিগের ফরম্যাট দেখো, একটা 40 বছরের ছেলে, একটা 15 বছরের ছেলে একসাথে একই ক্লাবে খেলছে, একটা অসম প্রতিযোগিতা। তো আমরা বসে ডিসাইড করি যে আমরা পুরো লিগটাকে বয়স ভিত্তিক। তো আমরা পর সবকটা এজ গ্রুপকে ক্যাটার করার মতন করে লিগটাকে সাজাবো, এবং আজকে লিগ সেইভাবে চলছে। প্রচুর অল্প বয়সী তরুণ ফুটবলার, এবং তরুণ শুধু বলবো না, শিশু থেকে কৈশোর থেকে তার তরুণ, প্রত্যেকটা এজ গ্রুপের ছেলে মেয়ে কিন্তু নিজেদের বিভিন্ন ডিভিশনে খেলার সুযোগ পাচ্ছে, যারা আগামী দিনে বড় হয়ে নিজেদের প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। এছাড়া যখন আমি ধরি, আমি দেখলাম এই যে বিভিন্ন ডিভিশন, কোন ডিভিশনে 50টা ক্লাব, কোন ডিভিশনে 10টা ক্লাব, কোন ডিভিশনে 18টা ক্লাব, কোন প্যারিটি নেই। তো আমার মনে হয়েছিল যে আমরা যখন বয়স ভিত্তিক ফুটবল করছি, আমরা তো একটা সাপ্লাই লাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। কোন ডিভিশনে যদি 35টা ক্লাব থাকে এবং তার উপরের ডিভিশনে 15টা ক্লাব থাকে, তাহলে এই 35টা ক্লাব থেকে যে প্লেয়ার উঠে আসছে তারা যাবে কোথায়? তাহলে একটা ব্যালেন্সের দরকার ছিল। আমরা কিন্তু পরপর প্রমোশন রেলিগেশন চেঞ্জ করে করে সেই ব্যালেন্সটা মোটামুটি এনেছি। প্রতিটা ডিভিশনেই যদি তুমি দেখো প্রায় সমসংখ্যক ক্লাব আছে, কিছু কম বেশি হতে পারে, কারণ কোন ডিভিশনে যদি কম থাকে, মানে ধরো থার্ড ডিভিশনে 15টা ক্লাব, সেকেন্ড ডিভিশনে 30টা ক্লাব, তাহলে 30টা ক্লাবকে এটার মধ্যে যেই সংখ্যক প্লেয়ার দরকার সেটা থার্ড ডিভিশন সাপ্লাই করতে পারবে। আবার যদি থার্ড ডিভিশনে 30টা ক্লাব থাকে, সেকেন্ড ডিভিশনে 15টা ক্লাব থাকে, তাহলে এতগুলো প্লেয়ার যাবে কোথায়? তাহলে একটা প্যারিটি থাকা দরকার। তো আমরা তখন প্রমোশন রেলিগেশন নিয়ে মিটিং করলাম, আলোচনা করলাম, এবং প্রত্যেকটা ডিভিশনে গুছিয়ে প্লেয়ার আনার একটা ব্যবস্থা। এরপরে আমরা ভাবলাম যে বাংলার স্ট্রাইকার হচ্ছে না। ভারতবর্ষে কিন্তু দেখতে গেলে ফুটবলে একটা ভীষণ স্ট্রাইকারের আকাল আছে। তখন কি হতো, ধরো এই যে বাচ্চাগুলো খেলে খেলে উঠে আসছে, আলটিমেটলি তারা প্রিমিয়ার ডিভিশনে পৌঁছাচ্ছে। প্রিমিয়ার ডিভিশনে তখন ফরেনাররা খেলছে। যেই ক্লাব এত টাকা ইনভেস্ট করে একটা ফরেনারকে সই করিয়েছে, সে বাজিটা ফরেনারের উপরেই ধরছে যে আমি ফরেনার দিয়ে খেলবো তবে গোল হবে। এবং সব ক্লাব যারা প্রিমিয়ার খেলছিল সবাই কিন্তু ফরেনারই খেলিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার এবং প্রেসিডেন্টের আলোচনা হয়, আমাদের অন্য ক্লাবদের সাথেও আলোচনা হয়, এবং আমরা ফরেনারটা অফ করি। ফরেনারটা অফ করার ফলে কি হয়, লাস্ট 2 বছরে যদি তুমি দেখো প্রচুর বাঙালি স্ট্রাইকার হচ্ছে। সন্তোষ ট্রফিতে এই বছর যে ছেলেটা খেলেছে, সে সন্তোষ ট্রফির ইতিহাসে হাইয়েস্ট গোল স্কোরার। আমরা সবাই জানি আজকে বাংলায় খুব পরিচিত নাম রবি হাসদা। যদি ফরেন স্ট্রাইকার থাকতো, এটা আমি নিজেও ক্লাব করার সময় উপলব্ধি করেছি যে
ফরেন স্ট্রাইকার খেলানো হচ্ছে, বাঙালি স্ট্রাইকারটাই কি করব, তুই উইং দিয়ে খেল, কারণ স্ট্রাইকারে তো খেলার সুযোগ নেই। ও গোল করতে পারে, গোলটা ছেড়ে বাঙালি ছেড়ে উইংয়ে দিলে, তাহলে উইং থেকে যদি ইনসাইডে যায় ও কিন্তু গোলের টেকাটির কাছাকাছি পৌঁছে যাবে, সেখান থেকে হয়তো গোল করে দিতে পারবে। এবার যেই ফরেন স্ট্রাইকার বন্ধ হলো, বাঙালি স্ট্রাইকাররা কিন্তু গোল করতে শুরু করলো। এখন কিন্তু আমি নাম করে বললে অনেক নাম উঠে আসবে, আমি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি নাম করে বলতে চাইছি না, যারা ভালো খেলছে, যারা গোল করছে রেগুলার, যারা গোলের মধ্যে আছে। প্রত্যেকটা প্রিমিয়ার ডিভিশন টিমের কিন্তু ভালো গোল হচ্ছে। আমরা যদি দেখি লাস্ট 2 বছরের স্ট্যাটিস্টিক্স, তুমি দেখবে ক্যালকাটা লিগে প্রচুর গোল হয়েছে, এবং সব গোল করেছে কিন্তু বাংলার ছেলে বা ইন্ডিয়ান স্ট্রাইকাররা। তো সেটা সম্ভব হয়েছে যেহেতু আমরা ফরেন স্ট্রাইকার বন্ধ করেছি। এরপরে মনে হলো যে আরেকটা কালচার খুব স্ট্রংলি চলছে, যে বাইরের প্লেয়ার এনে বড় টিম। তো সেখানে আমার মনে হয়েছিল যে বাংলার ছেলেদের জন্য একটা ন্যূনতম সংরক্ষণের দরকার আছে, নইলে বাংলার প্লেয়ার কি উঠবে না। তো আমরা প্রথম বছর 4টে প্লেয়ারের জন্য সংরক্ষণ, এই বছর সেটা বাড়িয়ে 5টা হয়েছে। তাতে কি হচ্ছে, আরো কিছু বাঙালি ছেলে খেলার সুযোগ পাচ্ছে। এটা নিয়ে ইনফ্যাক্ট একটা কন্ট্রোভার্সি আমি এগুলোতে আসবো, এই প্রশ্নগুলো আমি তোমাকে পরে জিজ্ঞাসা করি। তবে তার আগে দাদা, আমার যেটা মানে তুমি যেহেতু ফুটবলার তুলে আনার কথা বলছো, আমরা সবসময় জানি যে ফুটবলার উঠে আসার একটা বড় জায়গা হচ্ছে গ্রামগঞ্জ, এবং সেখানটায় জেলা লিগ। কিন্তু বেশ কয়েক বছর ধরে জেলা লিগগুলো কিন্তু সেই জৌলুস হারিয়েছে, জেলা লিগের সেই গুরুত্ব হারিয়েছে, এবং জেলা লিগগুলো বেশিরভাগ জায়গায় মানে বন্দর মতো জায়গায়ও রয়েছে। তো সেইগুলোকে রিভাইভ করার দেখো, সেগুলো করারটাই আমার জেলার সিলেকশনের সাথে রেগুলার কথা হচ্ছে। বিভিন্ন জেলায় যেখানে খেলা বন্ধ ছিল, অনেকগুলো জেলায় কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গেছে। কিছু জেলায় খেলা চলছিল, কিছু বন্ধ ছিল। বেশ কিছু জেলায় ফুটবল শুরু হয়েছে। এখানে বসে আছি, নর্থ 24 পরগনার লিগ দীর্ঘদিন বন্ধ ছিল, কিন্তু নর্থ 24 পরগনার লিগ শুরু হয়েছে। তো জেলা লিগগুলো হচ্ছে, সঙ্গে আমরা যেটা করছি সেটা হলো এই জেলায় প্লেয়ারের সাপ্লাই লাইনটা তৈরি করার জন্য আমরাও কিন্তু আন্ডার 14, আন্ডার 17 এজ গ্রুপের লিগ করছি ইন্টার ডিস্ট্রিক্ট। মানে প্রত্যেকটা জেলার এই 2টো করে টিম রেগুলার লিগ খেলছে। এটা আমি আমার প্রেসিডেন্ট নিয়ে মন্ত্রীর সাথে কথা বলি, জেলা মন্ত্রীর সাথে, তাকে রাজি করানো হয়, কন্যাশ্রী এবং জেলা, তাতে জেলা লিগ শুরু হয়েছে। আমরা যখনই বেঙ্গল টিম করছি, আগে বেঙ্গল টিম করার ফরম্যাট কি ছিল, শুধু কলকাতার টিমের প্লেয়ারদের নিয়ে তৈরি হতো। এখন কিন্তু আমরা রেগুলার জেলাদের থেকে প্লেয়ার দেখাচ্ছি। হয়তো অনেক প্লেয়ার কি চান্স পাচ্ছে জেলা থেকে, সে পাচ্ছে না, কিন্তু একজন, দুজন, তিনজন করে জেলা থেকে এসেও কিন্তু বিভিন্ন এজ গ্রুপে চান্স পাচ্ছে। এবং লক্ষ্যটা হলো, যদি একটা জেলা থেকে একটা প্লেয়ারও সুযোগ পায়, সেই জেলার কিন্তু মানুষদের মধ্যে ফুটবল নিয়ে উৎসাহ উদ্দীপনা বাড়বে, যে আমি যদি ভালো করে ফুটবলটা খেলি, তাহলে হয়তো আগামী দিনে আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ পাবো। সুযোগটা তৈরি করা, আমি সুযোগটা প্লেয়ারদের জন্য তৈরি করে দিতে পারি। তারপরে তারা খেলতে পারবে, তারা পারবে না, সেটা তো তাকে খেলে নিজের জায়গাটা অর্জন করে দিতে। তো সেই সুযোগটা তৈরি করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বিদেশি কোচ এনে জেলার কোচদের নিয়ে একটা ওয়ার্কশপ করার, যাতে কোচের আধুনিকীকরণ সম্ভব হয়। জেলার কোচরা তো এই সুযোগগুলো পায়, কারণ তারা জেলার বাচ্চাদের শেখাচ্ছে। তারা যদি মডার্ন ফুটবলের সাথে পরিচিত না হয়, তারা যদি এখন অন্যান্য জায়গায় পৃথিবী কিভাবে ফুটবল খেলা হচ্ছে সেটা সম্বন্ধে যদি তাদের আমরা ওয়াকিবহল না করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে প্লেয়ার উঠে আসবে। আমরা যেটা এই বছর করেছিল, ক্যালকাটা লিগে প্রত্যেকটা ডিভিশন লাইসেন্স কোচ ম্যান্ডেটরি করে দিচ্ছি। তারপরে একজন কোচ সে গিয়ে শিখে আসছে। ফুটবলের খেলার মধ্যে কিন্তু একটা সায়েন্স আছে, তো সেই নলেজটা থাকা কোচের খুব ইম্পর্টেন্ট। যার জন্য আমরা লাইসেন্স কোচ ম্যান্ডেটরি করেছি। তাতে কি হবে, এই যে এজ গ্রুপে খেলা হচ্ছে নিচের ডিভিশনগুলো, সেখানে যদি একটা লাইসেন্স কোচ থাকে,
তাহলে ট্রেনিংটা বিজ্ঞানসম্মত হবে। তাহলে কি হবে, প্লেয়ারের যে তৈরি করা, যে কোচরা প্লেয়ার তৈরি করছে তারা সঠিক পদ্ধতিতে ট্রেনিং দেবে এবং তাতে প্লেয়ার তৈরি আরো বেটার হবে, মানে আরো বেশি প্লেয়ার আমরা এক্সপেক্ট করতে পারবো উঠে আসবে। দীর্ঘদিন আমাদের এখানে গ্রাসরুট বন্ধ ছিল, এখন নার্সারি গোদমে হচ্ছে, তার পাশাপাশি আমরা স্টেট ইউথ লিগ শুরু করেছি, সেটাও পুরো দমে হচ্ছে, 3টে এজ গ্রুপ নিয়ে হচ্ছে। এবং এই যে বাচ্চাদের উপরে ফোকাস, আমরা একটা কথা বলি যে চারার গোড়ায় জল দিতে হবে, গাছের মাথায় জল দিয়ে লাভ নেই। তো আমরা কিন্তু চেষ্টা করছি সেই চারাটাকে যত্ন করার, রক্ষণাবেক্ষণ করার। তাহলে কি হবে, আগামী দিনে এই চারাগুলোই মুভির উঠবে, যারা বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, যারা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। একদমই। আমি এবার কলকাতা লিগের পার্টে আসবো, কিন্তু তার আগে এটা যখন বললে এটা নিয়ে একটা প্রশ্ন, কারণ তুমি চারা গাছে মানে একটা ওয়েল ইনফ্রাস্ট্রাকচার করার কথা বলছো এবং ফুটবলার যাতে উঠে আসে সেই জায়গাটা বলছো, কিন্তু মানে আমরা যেটা দেখি, যেটা আর কি প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি দেখি, যে আমরা তো সবসময় বলে আসছি যে বাংলার প্লেয়ার নেই, বাঙালি প্লেয়ার নেই, তো সেটার একটা মনে হয় প্রধান কারণ যেটা দাঁড়াচ্ছে যে আর একটা জিনিস বড় বড় কোচেরা বলে যে ফুটবলাররা বলে খেপের মাঠে গেলে খেলা শেষ হয়ে যায়। তো যখন বেশিরভাগ প্লেয়ার, অনেক প্লেয়ারই দারিদ্র ঘর থেকে উঠে আসে এবং তারা যখন একটা সার্টেন টাইমের পর তারা যে পরিমাণ টাকাটা পায় তার থেকে ক্ষেতের মাঠে হিউজ পরিমাণ টাকা পায়। মানে আমার কাছে এখনো ইনফরমেশন আছে, আমি নাম বলবো না, এমন কিছু বাংলা দলেরও প্লেয়ার আছে তারা এই খেলায় যা পায় তার থেকে অনেক বেশি টাকা পায়। তো কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাহলে লজিক্যালি কোচেরা যেটা বলছে নিশ্চয়ই ঠিক বলছে যে ক্ষেতের মাঠ খেললে তো তার ভবিষ্যৎ সেটা তো নষ্ট হয়ে যাবে। তো এই জায়গাটা তো ঠিক করা, মানে জানি না তোমরা ঠিক করবে না কিভাবে ঠিক হবে, বা আলটিমেট তো তাহলে ওই জায়গাটায় গিয়ে ধাক্কা খাচ্ছে। দেখো, আমি যদি তোমায় বলি, there are two kinds of situation. One is the ideal situation and one is a realistic situation. আইডিয়ালি কি হওয়া উচিত আর রিয়েলিস্টিক্যালি সেটা কি হচ্ছে, এই তফাৎটা না যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে খুব ইম্পর্টেন্ট। কি হওয়া উচিত সেটা বলা খুব সহজ, আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং সেখানে কি করা সম্ভব সেটা বোঝা দরকার যদি ডেভেলপমেন্ট করতে হয়। এবার তুমি বলছো ক্ষেপের মাঠের কথা, ক্ষেপের মাঠে আছে, তুমি যদি দেখো আমরা বেশ কিছু নতুন ক্লাব উঠে আসছি এবং এখন ক্যালকাটা লিগের সামনের সারির যে ক্লাব, তাদের যে প্লেয়ার্স পেমেন্ট সেটা কিন্তু দুর্দান্ত এবং সত্যিই আকর্ষণীয়। মানে আমি নাম বলছি না, কিন্তু আমি এরকম প্লেয়ারও চিনি যারা একটা সময় মাসে 20,000 30,000 টাকা পেমেন্টে খেলেছে, এখন তারা মাসে 2 লাখ 3 লাখ টাকা পেমেন্টে খেলছে, 11 মাসের কন্ট্রাক্ট সই করছে যারা ভালো প্লেয়ার। টাকার দিকটা যত ক্লাবরা সচ্ছল হবে তত পয়সার দিকটা ভালো হবে। আচ্ছা, এবার তুমি বলছো ক্ষেপের মাঠ, ক্ষেপের মাঠের চ্যালেঞ্জ কিছু জিনিসটা মাথায় রাখতে হবে। ক্ষেপের মাঠের চ্যালেঞ্জ 1 নম্বর হলো অনেক সময় ছোট মাঠে খেলা, বডি কন্ট্যাক্ট গেম, ছোট মাঠে খেলা হলে ইনজুরির চান্স বেশি হয়, কারণ জায়গা কম। এছাড়া কি হয়, এই যে প্লেয়ার গুলো খেলছে ক্ষেপের দলে, সেই দলের কিন্তু প্লেয়ারের প্রতি কোনো দায়িত্ব নেই। আজকে একটা ক্লাবের প্লেয়ার যদি চোট হয়, আমি যেটা আরেকটা দুবার পরেই করেছিলাম, আমাদের প্লেয়ার প্রতি ইন্স্যুরেন্স ছিল 35,000 টাকা, আমি সেটাকে বাড়িয়ে নিয়ে চলে গেছিলাম 2 লাখ টাকা, কারণ আমার কথাবার্তা বলে মনে হয়েছিল, নিজের টিম চালিয়ে মনে হয়েছিল যে 35,000 টাকায় একটা প্লেয়ারের যদি একটা ইনজুরি হয়, অপারেশন করাতে হয়, সেটা সম্ভব নয়। এবং আজকে কলকাতার যে কোনো ভালো হসপিটালে তুমি একটা এসিএল এর অপারেশন করো, 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে আরামসে হয়ে যাবে। এবং প্লেয়ারদের নিজের ইনজুরি এগুলোই হয়, লিগামেন্ট টিয়ার এগুলো, তো সেই জায়গাটা কিন্তু আমরা মেডিকেলি কভার করে ফেলেছি। ক্ষেপের মধ্যে কি হয়, এই দায়িত্বটা, একটা প্লেয়ার যদি চোট পায় তার চিকিৎসা কোথা থেকে হবে সেটা কিন্তু এই ক্ষেপের টিমগুলো দায়িত্ব নেয় সচরাচর। এবং এরা সত্যি গরিব ঘরের ছিল অনেকেই, তাদের টাকার জন্য খেলে, তো তাদেরও সংসার আছে, বাড়ি আছে, সেই দায়িত্ব আছে,
তাদের যদি কেউ একদিন খেলার জন্য পার ম্যাচ 20,000 টাকা 30,000 টাকা দেয়, একদিনে 3টে ম্যাচ খেলবে 30,000 করে 90,000 টাকা পাবে, সেটা অনেক টাকা। প্লেয়ার কেন, সাধারণ মানুষ যারা চাকরি করে তাদের অনেকের থেকে অনেক বেশি টাকা। আবার কি প্লেয়ারদেরও কোথাও না সচেতন হতে হবে যে আমি একটা ম্যাচ যদি খেলিও আমি কিন্তু পরপর 3টে ম্যাচ খেলবো না। কারণ কি হয়, যখন তুমি খেলছো তুমি টায়ার্ড হচ্ছে, তোমার মাসেলস টায়ার্ড হচ্ছে, তো যত তুমি ড্রেন হতে থাকবে খেলতে খেলতে তত তোমার ইনজুরির জায়গাটা বেড়ে যাবে, ইনজুরির রিস্কটা বেড়ে যাবে। তো এই ব্যাপারগুলো প্লেয়ারদের দেখতে হবে। এবং খেল খুব পপুলার একটা ফর্ম, প্রচুর প্লেয়ার খেলে, অনেক নামি দামি প্লেয়ার ছুটিয়ে খেলছে একটা সময়, আমরা জানি তারা তাদের কি বল খেলছে না, কিন্তু আমি কারণ নাম করে বলছি না, কিন্তু খেপের মাঠে দেখা গেছে এরকম বহু পরিচিত তারকারা গেছে। তো কিন্তু প্লেয়ারদেরও সচেতনতা হওয়া উচিত যে কোনটা খেলবো কোনটা খেলবো, কেরিয়ারের কোন পর্যায়ে কতটা রিস্ক নেবো। আমার যদি মনে হয় যে আগামী দিনে আমি আইএসএল এ যেতে পারি, আই লিগে যেতে পারি, তাহলে কি আমি খেপের মাঠের দিকে যাব, নাকি বড় লক্ষ্যটা স্থির করে সেদিকে এগোবো? কারণ স্যাক্রিফাইস ছাড়া কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয়। তো আজকের ইমিডিয়েট বেনিফিটটা দেখবো না লং টার্ম বেনিফিটটা দেখবো? আজকে নিশ্চয়ই আইএসএল ক্লাবের থেকে তো খেপে পেমেন্ট বেশি নয়, আই লিগ ক্লাবের থেকে তো খেপে পেমেন্ট বেশি নয়। তাহলে আমার যদি সেই জায়গাটায় যাওয়ার একটা সুযোগ থাকে, আমি কেন খেলে সেটা নষ্ট? এই সচেতনতাও প্লেয়ারদের মধ্যে দরকার। কলকাতা লিগ যে মানে আগেকার দিনের কথা বলছি আমি, যে কোনো ফুটবলারের, রামগঞ্জের ফুটবলার বলো বাঙালি ফুটবলার, বাংলার ফুটবলারের যে কোনো ফুটবলারের কলকাতা লিগটা একটা স্বপ্ন ছিল যে কলকাতা লিগটা আমি খেলবো। কারণ হচ্ছে কলকাতা লিগে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই 3টে ক্লাবের এগেনস্টে যদি আমি খেলি, মানে ওটাই তাদের প্রাইম টার্গেট থাকতো, তাদের এগেনস্টে খেললে সবাই দেখবে, প্রচার আসবে, সবকিছু হবে, এবং আমি যদি ভালো খেলতে পারি আমি একটা সুনামের জায়গায় এবং সামনের পথটা আমার আরো মসৃণ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে বলবো না, বেশ কয়েক বছর ধরে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান পার্টিসিপেট করছে, তাদের রিজার্ভ টিম পার্টিসিপেট করছে, সেভাবে সেই ব্যাপারটা মানে সেই যে ঐতিহ্য, সেই যে একটা মানে সেই ব্যাপারটা এখন আর নেই কলকাতা লিগে। এটা দিয়ে আমি কলকাতা লিগের পার্টটা শুনি। দেখো, প্রথমত আমরা যে যুগটা বসেছি সেটা আইএসএল এর যুগ। আইএসএল সারা ভারতবর্ষ জুড়ে একটা কম্পিটিশন, এবং ভারতবর্ষের সেরা প্লেয়াররা, তথাকথিত সেরা প্লেয়াররা আইএসএল এ খেলছে। সেই জায়গাটা প্ল্যাটফর্ম কিন্তু ক্যালকাটা একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। আজ তুমি ইস্ট বেঙ্গলও দেখো, লাস্ট 2 বছরে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম থেকে একাধিক প্লেয়ার আইএসএল টিমে গেছে, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ থেকে একাধিক প্লেয়ার আইএসএল টিমে গেছে, মোহামেডানেরও কিন্তু বহু প্লেয়ার আইএসএল টিমে গেছে। এছাড়াও বাংলার বহু ক্লাবের বহু প্লেয়ার আমাদের রাজ্যের টিমের না হলেও অন্যান্য রাজ্যের আই লিগ টিমের হয়ে কিন্তু তারা ফুটবল খেলছে। তার মানে অপরচুনিটি আছে, শুধু নিজের রাজ্যে না, বাইরের রাজ্যেও গেছে। যারা ভালো খেলছে তারা কিন্তু বিভিন্ন ক্লাবে খেলছে। তুমি দেখবে ক্লাবে বাঙালি প্লেয়ার খুঁজে পাবে, ইন্টারকাশিতে বাঙালি প্লেয়ার খুঁজে পাবে। তো বিভিন্ন আই লিগ ক্লাবের বিভিন্ন প্লেয়াররা কিন্তু বাংলা থেকে উঠে গিয়ে খেলছে, এবং আজকেও কিন্তু প্ল্যাটফর্মটা ক্যালকাটা ফুটবল লিগ। যেটা হয়েছিল হলো বহুদিন আইএফএল গ্রাসরুটে কাজ বন্ধ ছিল, নার্সারি ডিভিশন বন্ধ ছিল, ফিফথ ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন বয়স ভিত্তিক ছিল, যার ফলে নতুন প্লেয়ার উঠে আসেনি, এবং কোভিডের সময় থেকে নিচের ডিভিশনগুলোর খেলা বন্ধ হয়ে গেছে। তো এই সবকটা খেলাকে কিন্তু রিভাইভ করতে হয়েছে। আজকে যে তোমার সন্তোষ ট্রফির রেজাল্ট, সেটা কিন্তু একটা প্ল্যান প্রজেক্টের মধ্যে দিয়ে এই প্লেয়ারগুলো কিন্তু সব উঠে এসেছে খেলে খেলে। আজকে আমরা রবি হাসদার কথা বলছি, রবি হাসদা কোথা থেকে এসেছে? কাস্টমস থেকে এসেছে।
বড় ক্লাবের প্লেয়াররাও খেলছে, ছোট ক্লাবের প্লেয়াররাও খেলছে, সবাইকে নিয়ে টিম করে খেলছে। আজকে ইন্ডিয়া টিমের এগেনস্টে যখন বেঙ্গল টিম দুদিন আগে খেললো, আমার মনে হয় অনবদ্য ফুটবল খেলছে। আমি মাঠে ছিলাম, কিছুক্ষণ খেলাটাও দেখেছি। প্রথমেই পৌঁছাতে পারি, কিন্তু কাজ শেষ করে পৌঁছাতে দেরি হয়ে গেছিল। তো আমি যতটা খেলা দেখেছি আমার মনে হলো প্রশংসনীয় ফুটবল খেলেছে বাংলাটা। তো সেটা সম্ভব হচ্ছে কেন? এত প্লেয়ার উঠে আসছে না, কোথাও তো কিছু কাজ হচ্ছে। মানে যেটা হচ্ছিল না সেটা এখন হচ্ছে, সেই জায়গাটায় নাড়া দিতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, জানো তো, আমরা না ইনস্ট্যান্ট নুডলের যুগে বাস করছি। গরম জল ঢালবো, ম্যাগি রেডি হয়ে যাবে। পৃথিবীর সব কিছু ইনস্ট্যান্ট হয় না, ফোকাস করতে হয়, কাজ করতে হয়, এবং যে কোনো ভালো জিনিস তৈরি করতে গেলে সময় লাগে। ম্যাগিটা ইনস্ট্যান্ট হতে পারে, বিরিয়ানিটা হয় না। বিরিয়ানিটা করতে হলে সকাল থেকে প্রিপারেশন নিতে হয়, সন্ধ্যেবেলা হারি না। একদম। সেখান থেকে দাঁড়িয়ে এবার যে কলকাতা লিগটা হবে, এবং তার একটা দেখলাম গ্র্যান্ড লটারি হলো, ঠিক যেরকম বিদেশি ধাঁচে দেখলাম আমরা হলো। তো সেটার ভাবনা, মানে এটা মানে এবার কি কলকাতা লিগটাকে কি একটু অন্য মোড়কে অন্যভাবে ঢালার চেষ্টা চলছে? দেখো, তুমি এমন একটা যুগে বাস করছো যেখানে মানুষ আইএসএল দেখছে, যেখানে বাংলার মানুষদের কথা বলছি, যেখানে মানুষ ডুরান্ড দেখছে, এবং তার মোড়ক বদলে গেছে। আমরা যদি কলকাতা লিগটাকে তার কাছাকাছি অন্তত না নিয়ে যেতে পারি, কেন মানুষ দেখবে? এবং প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি একটা বড় কোম্পানিকে যদি ডাকতে যাই, তারা পাড়া টুর্নামেন্টে এসে টাকা দেবে? দেবে না। তাহলে ক্যালকাটা লিগটার যে ঐতিহ্য, যে গ্ল্যামার ছিল, আমাকে ক্যালকাটা লিগের প্রেজেন্টেশনটাও সেখানে নিয়ে যেতে হবে। যার জন্য তুমি দেখবে লাস্ট 2 বছর ধরে কিন্তু ক্যালকাটা লিগের একটা খুব গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। আমার মনে হয়েছিল যে লটারিটা তো একটা ইভেন্ট, এই ক্লাবগুলোর যারা সাপোর্টার, যারা ফলোয়ার, তারাও জানতে চায় যে কোন গ্রুপে আমার প্রিয় টিম করছে, কার বিরুদ্ধে খেলবে ক্লাব। আমার মনে হয় এটা পাবলিক হবে না, এবং লটারি আইএফএর অফিসের মধ্যে হতো। আমার মনে হলো ক্লাবরা রয়েছে, আইএফএ রয়েছে, আইএফএর অফিস বিয়াররা রয়েছে, কিন্তু ফুটবল তো প্লেয়ার বাদ দিয়ে হতে পারে না, তাহলে তাদেরকে আমরা কেন ইনভলভ করবো? এবং মানুষ দেখুক না কিভাবে লটারি হচ্ছে। আমরা যদি ফেয়ার লটারি করি, সেটা সবার সামনে হওয়াটাই বেস্ট, তো আমরা সেটাই করলাম। লটারিটা কি? দুটো গ্রুপ, একটা টিম এতে করবে, একটা টিম বিতে করবে, এই তো, মানে 50-50 চান্স। কেউ কেউ আবার এটা নিয়েও এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছে, তুমিও জানো। দেখো, আজ অব্দি ক্যালকাটা ফুটবল লিগের লটারি কোনো মানুষ দেখতে পায়নি। গতকাল যে লটারিটা হয়েছে সেটা লাইভ প্রোগ্রাম হয়েছে। লটারি তুলেছে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের দিকপাল সব প্লেয়ার, ফুটবলার। তো কাকে নিয়ে সম্ভব? এবং দুটো খামের মধ্যে একটা খাম এ গ্রুপ, একটা খাম বি গ্রুপ। কেউ তো জানে না কে এই গ্রুপে পড়বে, কে বি গ্রুপে পড়বে, কোন খামটা কোন প্লেয়ার চলবে, কেউ জানে না। তাহলে এর মধ্যে স্বচ্ছতার কি অভাব আছে? পাশাপাশি আরেকটা প্রশ্ন, এবং মজার ব্যাপার হলো এই ফরম্যাটটাই কিন্তু আমরা আইএস অফিসে ফলো করি। সবাই একটা করে চিট তুলে নেয়, একজন একজন করে খোলে। তুমি যে চিটটা খুললে সেটা যদি এই গ্রুপের টিম হয়, আমি যে চিটটা খুলবো সেটা বি গ্রুপের হবে, তৃতীয় জন যে চিটটা খুলবে সেটা এ গ্রুপ হবে, চতুর্থ জন আবার বি গ্রুপ হবে। ঠিক সেম ফরম্যাট এখানে ফলো হচ্ছে। আইএফএর ভিতরে যেটা হতো সেটা এখন সামনে পাবলিক। কিন্তু এখানটায় আরেকটা প্রশ্ন উঠে আসছে, মানে সব বেশিরভাগ মানুষ করছে যে কলকাতা লিগের ওপেনিংটা গ্র্যান্ড হচ্ছে, কিন্তু কলকাতা লিগটাই তো শেষ হচ্ছে না। মানে একটা লিগ শেষ হলো না, আবার একটা লিগের সূচনা হয় না। দেখো, কলকাতা লিগ বহুবার ইনকমপ্লিট থেকেছে। কখনো ন্যাশনাল মুভমেন্টের জন্য, কখনো রাইটের জন্য, কখনো পলিটিক্যাল আনরেস্টের জন্য লিগ সম্পূর্ণ করা যায়।
এই বছরের লিগ কিন্তু আমরা আমাদের মোডালিটিস অনুসারে সম্পূর্ণ করেছি। কোনো একটি ক্লাবের মনে হয়েছে তারা কোর্টে গেছে, গিয়ে একটা ইনজাংশন দিয়েছে যে লিগের চ্যাম্পিয়ন ঘোষণা না করা যাবে। ভারতবর্ষে শীর্ষস্থানে বসে আছে আইএফএ, এটা তো আইএফএ কিছু করার নেই। যদি এবং ভারতবর্ষের নাগরিকদের প্রত্যেকটা অর্গানাইজেশনের অধিকার আছে যে তারা মনে করলে কোর্টে যেতে পারে বিচার চাই। কারণ যদি মনে হয় যে সঠিক হয়নি ব্যাপারটা, সে কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারে, সেটা কোর্ট বিচার করবে ঠিক ভুল। আমরা কিভাবে লিগটা কন্ট্যাক্ট করেছি, কি করেছি, আমাদের আইন কানুন কি ছিল, সেটা কোর্টের সামনে রেখেছি। এবার ডিসিশনটা কোর্ট দেবে। এবং আগের বারের চ্যাম্পিয়ন বা রানার্স আমরা ঘোষণা করতে পারিনি, তাহলে কি আমরা ক্যালকাটা লিগ তুলে দেবো, বন্ধ করে দেবো? তাতে কি বাংলার ফুটবলের লাভ হবে? এবং এটাও তো আমরা শুধু নেগেটিভটা দেখছি, এটাও তো তোমায় মানতে হবে যে আজকে কলকাতা লিগে চ্যাম্পিয়ন রানার্স হওয়া নিয়ে কোর্টে কেস হচ্ছে, তার মানে প্রতিদ্বন্দ্বিতা লেভেলটা কতটা বেড়েছে, মানুষের কাছে লিগের চ্যাম্পিয়ন হওয়া রানার্স হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা আগেও দেখবার যখন কোর্টে আছে তখন তো আমার কিছু করার থাকে না। আইএফএ তো কোর্টের ঊর্ধ্বে নয়, আমি তো কোর্টকে অমান্য করে ডিক্লেয়ার করে দিতে পারি না এই টিমটা চ্যাম্পিয়ন, এই টিমটা রানার্স। একদম আমরা আগেও দেখতাম, মানে সবসময় দেখে এসেছি যে যেহেতু কলকাতা লিগ বা আইএফ এর কোনো টুর্নামেন্ট, সেখানটায় অবশ্যই ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা প্রায়োরিটি থাকে, এটা তুমি স্বীকার করো না করো, সবসময় প্রায়োরিটি থাকে। এবং তাদের একটা ইচ্ছেও থাকে, যে মানে ইচ্ছে বলতে এই দিন খেলবো না, এই করবো না, এই করবো না, এটা থাকে, তুমি স্বীকার করতেও পারো নাও করতে পারো। কিন্তু এতেও তো মানে একটা ফিক্সারে অনেকটা ক্ষতি হয়, একটা প্ল্যানিং অনেকটা ক্ষতি হয়, কারণ এখন ফুটবল ক্যালেন্ডারটা এতটা টাফ, এতটা টাইম, এইটা ম্যানেজ করাটা কতটা মুশকিল হয়। দেখো, আমি একটা খুব সহজ থাম্বনেল ফলো করি, সেটা হলো জাস্টিফাইড রিজন। তুমি আইন খেলতে যাবে, তার মানে তুমি বাংলার হয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছো, তোমার সাথে যতটা কোঅপারেট করা সম্ভব আমি করব। তুমি আইএসএল খেলতে যাবে, তুমি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছো জাতীয় পর্যায়ে, আমি তোমার সাথে যতটা কোঅপারেট করা সম্ভব করব। কিন্তু উইংসের উপরে ডেট বললে সেটা সম্ভব নয়। There has to be a justified cause. আমরা কি লিগ এই বছর যে এত ডিলে হলো, আমরা সবাই জানি কেন হয়েছে, কিন্তু সেটা নিয়ে আমরা সেলিব্রেটও করেছি। আজকে বাংলার একটা টিম আই লিগে ঢুকলো, বাংলার কোনো টিম ছিল না আই লিগে, মহামেডান ছিল, মহামেডান আইএসএলে উঠে গেছে। তাহলে বাংলার একটা টিম যদি আই লিগে যায়, তাহলে আরো কিছু বাঙালি প্লেয়ার বা বাংলার প্লেয়ার আই লিগ খেলার সুযোগ পাবে বাংলা থেকে। তো সেখানে আমাদের কোঅপারেট করাটা কর্তব্য, আমরা করেছি। সন্তোষ ট্রফির গুরুত্ব বাংলার কাছে অপরিসীম। আমি যদি লিগ আর সন্তোষ ট্রফি প্যারালেলে চালাই, তাহলে আমি প্লেয়ার পাবো কি করে প্র্যাকটিস করবো? সন্তোষ ট্রফিটা বাংলার কাছে একটা সেন্টিমেন্ট, বাংলা সন্তোষ ট্রফি পাচ্ছে না, সেটা বাংলার কাছে বেদনা লাগে। তো সন্তোষ ট্রফির জন্য একটা সময় আমার লিগ বন্ধ রাখতে হয়েছে। ক্যালেন্ডারটা তো আমরা সেট করছি না, ক্যালেন্ডারটা এআই সেট করছে। এবার তুমি বলবে যে কেন এরকম ক্যালেন্ডার? আমাদের পশ্চিমবঙ্গে যে মাত্রায় খেলা হয়, যত ম্যাচেস আমরা করি, সেটা অন্য কোনো রাজ্যে হয় না। তো স্বাভাবিকভাবে আমাদের জায়গা অনেক বেশি লাগে, অন্যদের জায়গা কম লাগে। অন্যদের হয়তো 1 মাস 2 মাসে সব লিগ শেষ, 2-3টে ডিভিশনের বেশি করে ভারতবর্ষ অন্য স্টেটে ডিভিশন, তাহলে আমাদের সময়ও বেশি লাগে। এবার সব দিক দেখতে গেলে লিগ পেছু যখন ভ্যালিড রিজন থাকে তখন আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি, যখন থাকে না আমরা তখন করি না। কারণ ক্লাবদেরও বুঝতে হবে যে লিগটা খেলতে আসলে লিগের নিয়ম মেনে খেলতে হবে।
আজকে আইএসএল এর সময় তো কোনো ক্লাব বলতে যায় না যে অমুক ডেটে খেলবো না, এই Exactly, আমার ডেটে খেলবো না। এইটাই প্রশ্ন। আজকে আই লিগ এর সময় তো সেই কথাটা আসে না, তাহলে ক্যালকাটা লিগে ফেলা যায়। আইএফএ কি খুব নরম মাটি যাকে খুব সহজেই টেপা যায়? আমার প্রশ্নটা এখানে। বলতে পারো। আর মানুষ কিছু কিছু জিনিসে অভ্যস্ত হয়ে গেছে। মানে এটা তোমাকে শুধু বলছি না, এটা কিন্তু আগের থেকেই আমি উৎপল গাঙ্গুলির সময় দেখেছি, আমি তো বলছি তার আগেও দেখেছি। মানুষ এইটাই কিছু হয়েছে। কিছু জিনিসে অভ্যস্ত হয়ে গেছে, সেটা ন্যায্য হোক না, আমি যদি কোনো কিছু পেয়ে আসতে থাকি এবং সেটা পাই, আমার তখন মনে হয় যে এটা তো আমি পেয়ে আসি, আমি কেন পাবো? এর এগেনস্টে কি তুমি কোনো একটা মানে একটা ই রেখেছো কি যে না আমি কিন্তু এর দেখো বাইরে যাবো না? ডেট নিয়ে আমার মানে আমি বলছি এই মত গেম নিয়ে পার্থক্য- সমস্যা হলে মানে অনেক দিক থেকে স্পন্সরশিপ সবকিছুতে সবকিছু সমস্যা হয়। নষ্ট হচ্ছে। বেঙ্গলের ফুটবলে এটা একটা চ্যালেঞ্জ ছিল, হয়তো অনেক মানুষ আমার উপরে রাগ করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার কঠিন ডিসিশন নিতে হয়েছে, বাট দ্যাট ইজ পার্ট অফ লাইফ, দ্যাট ইজ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তোমার জায়গা মতন শক্ত হতে হবে, ভালো কাজে এনকারেজমেন্ট দিতে হবে, যেটা বাংলার ফুটবলের পরিপন্থী, সেখানে তোমার শক্ত হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা, এই ক্যালেন্ডারের কথা যখন আসলো সেখানটায় আইএফএ শিল্ডের কথা, আইএফএ শিল্ড তার জৌলুস, তার যে মানে ঐতিহ্য, মানে আইএফএ শিল্ড আমরা যেভাবে আর কি করতাম, বিদেশে টিম আসতো বেশ, মানে আমরা যখন কভার করতে যেতাম আমরাও বেশ একটা বেশ মজা পেলাম, কভার করতেও মজা পেলাম। তো সেই আইএফএ শিল্ড এটা কেন করতে হচ্ছে? তুমি যদি দেখো, আইএফএ শিল্ড হলো ভারতবর্ষের ফুটবলের একটা গল্প। একদম। সেখান থেকে শিল্ডটাকে নামাতে 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 এমন একটা জায়গায় নিয়ে চলে আসা হয়েছিল যেখানে কোন রকমের 4টে ক্লাব জুনিয়র টিম করে লিগ শেষ হচ্ছে, আইএফএ শেষ করা হচ্ছে। সেটা তো কাম্য নয়। আমরা আইএফএ নিয়ে একের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করে যাচ্ছি, বারবার একটা উইন্ডো চেয়ে যাচ্ছে যে একটা স্লট আমাদের দাও। আগে যদি ডুরান্ডের জন্য এআইএফএ স্লট দিতে পারে, ফেডারেশন কাপের স্লট হতে পারে, তাহলে আইএফএ শিল্ডের কেন একটা স্লট থাকবে না? এত বড় একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট। এবং তুমি বলতে পারো যে জুনিয়র টিম দিয়ে কেন করে দিচ্ছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। আন্ডার 19 এর একটা প্রশ্ন আসছিল যে আন্ডার 19 টিম দিয়ে করা যেতে পারে, কিন্তু আমি যদি একবার আইএফএ শিল্ডকে আন্ডার 19 করে দিই, তাহলে কি আইএফএ শিল্ড তার যথাযথ মর্যাদা পাবে? একদম। আর 2 নম্বর হলো, যদি আইএফএ শিল্ড অ্যাজ আ আন্ডার 19 টুর্নামেন্ট এস্টাবলিশড হয়ে যায়, তাহলে আগামী দিনে কি আর এআইএফএফ আমাকে উইন্ডো দেবে? ওটা তো আন্ডার 19, ওটার জন্য তো তোমার উইন্ডোর দরকার নেই। আজকে আইএফএ শিল্ড আমরা চাই সেটা তার পূর্ণ মাত্রায় প্রপারলি হোক। কিন্তু বন্ধ হয়ে যাওয়াটার থেকে তো আমি এটাই তো বলছি যে হতে গেলে সেটাকে তার সমান গুরুত্ব দিয়ে করতে হবে। সবকিছু ওভারনাইট হতে পারে না। আজকে যেভাবে ক্যালকাটা লিগের ওপেনিং হচ্ছে, যেভাবে টুর্নামেন্ট হচ্ছে, আগের বছর কিন্তু তুমি যদি গ্রুপ লিগ করতে দেখো, আমরা একবারে ফিক্সচার ছেড়ে টানা খেলা করে দিয়ে চলে গেছিলাম, কোথাও কিন্তু আটকায় না। ফাইনাল রাউন্ডের ওখানে গিয়ে একটা ডিলে হলো, আই লিগ 3 পড়ে গেল, আই লিগ 2 পড়ে গেল, এগুলো ম্যানেজ করতে গিয়ে তারপরে আরডিএল ঢুকে গেল, এগুলো ম্যানেজ করতে গিয়ে লিগটা আননেসেসারিলি ডিলে হলো। কিন্তু এটা অ্যাভয়েড করার উপায় নেই বর্তমান সিচুয়েশন। এবার আইএফএ যে করবো, এত আইএফএ এর মূল্য যদি না থাকে, আমরা জুনিয়র টুর্নামেন্ট করতেই পারি, কিন্তু যেদিন জুনিয়র টুর্নামেন্ট করে দেবো সেদিন কিন্তু চিরকালের মতন আইএফএ জুনিয়র টুর্নামেন্টই হয়ে যাবে। এটা কিন্তু রিভাইভাল আর হবে না। এবং আরো একটা জিনিস বোঝার ব্যাপার আছে, এই যে টুর্নামেন্ট এগুলো যদি এক এক করে সবকটা আইএফএ লস মেকিং প্রপার্টি হয়ে যায়, মানে যেখানে আইএফএ অর্থ ব্যয় করবে কিন্তু তার স্পন্সরশিপ পাওয়া যাবে না, তার থেকে কোনো টাকা উঠে আসবে না,
সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টগুলোকে কি দীর্ঘকাল চালিয়ে যাওয়া সম্ভব? তোমার বুঝতে হবে আইপিএল একটা স্বতন্ত্র বলে, আমাদের কিন্তু কোনো ফিক্সড ইনকাম নেই, কোনো গ্রান্ট নেই। আইপিএল চলে স্পন্সরশিপ মানির উপরে। এবার যদি প্রত্যেকটা প্রপার্টি স্পন্সরশিপ ইউজ করতে শুরু করে এবং প্রত্যেকটা প্রপার্টিতে শুধু টাকা ব্যয় করতে হবে, আয় নেই ব্যয় আছে, তাহলে সেখানে কি কোনো ভালো কাজ করা সম্ভব? ডেভেলপমেন্টও কিন্তু টাকা ছাড়া হয় না। আলটিমেট শুধু আইডিওলজির উপরে ভিত্তি করে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। আগে যদি আমার একটা কোচিং ক্যাম্প চালাতে হয় তার জন্য পয়সা লাগে, টাকা লাগে। আজকে বেঙ্গল টিম যদি সন্তোষ ট্রফি খেলতে যায়, সেই টিমটাকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে সঠিকভাবে প্রিপেয়ার করতে গেলে, আমি অ্যামাউন্টটা বলছি না, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি দরকার। তাদের হোটেলে রাখা, তাদের খাওয়া দাওয়া, তাদের প্র্যাকটিসের জার্সি, তাদের খেলার জার্সি, তাদের কিট, তাদের ট্রাভেল, তাদের বাস, তাদের এয়ার টিকিট, এই টাকাটা কোথা থেকে আসবে? প্রশ্ন করা খুব সহজ যে কেন টিম প্লেনে যাতায়াত করবে না, কেন টিম 4টে করে জার্সি পাবে না? কিন্তু এর সোর্সটা কি, এর টাকাটা কোথা থেকে আসবে? স্পন্সরশিপ ছাড়া তো উপায় নেই। স্পন্সরশিপটা কোথা থেকে আসবে? সিএফএল আইপিএল থেকে। তাহলে এই দুটো প্রপার্টি যদি আমার সেলেবেল না থাকে, ডিপলি ভাবতে হবে, তাহলে কিন্তু বাংলার ফুটবল সাফার করবে। আজকে আন্ডার 17, আন্ডার 19 আইপিএল হতে পারে, কটা লোক আসে বলতো আন্ডার 17 টুর্নামেন্ট দেখতে মাঠে? যেহেতু আরএফডিএল হয় কলকাতায়, বাংলায় তো আরএফডিএল হচ্ছে, কতগুলো লোক থাকে মাঠে খেলা দেখতে, সেটাও ফ্রি এন্ট্রিতে। তাহলে যেখানে মানুষ নেই সেখানে স্পন্সর কেন আসবে? স্পন্সরের লক্ষ্য কি? তোমার খেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে। যদি মানুষ না থাকে, তারা খেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারবে না, তাহলে তারা টাকা দেবে কেন? কেউ তো দান করতে আসেনি। তাহলে আর আইপিএল যত আর্থিকভাবে পিছিয়ে পড়বে, বাংলার ফুটবলের উন্নতি তত মন্থর হবে এবং একটা সময় আসবে যখন উন্নতি না অবনতি হয়ে যাবে, কারণ আইপিএল টাকা নেই। সেখান থেকে আর্থিক ব্যাপারটা নিয়ে আমি একটু পরে জিজ্ঞাসা করছি। তার আগে যে বিষয়টা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, সেটা কলকাতা লিগ এই বছরে 5 জন ভূমিপুত্রর কথা বলেছে, মানে বলা হয়েছে 5 জন ভূমিপুত্র ন্যূনতম খেলানো যাবে, কিন্তু দেখা যাচ্ছে সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। অনেকে বলছেন, ইভেন ক্রীড়ামন্ত্রী বললেন যে 5 জন ভূমিপুত্র নয়। এটা নিয়ে একটা কনফিউশন চলছে। কিরকম কনফিউশন? আমরা বলেছি মিনিমাম 5 জন খেলাতেই হবে। কোন ক্লাবকে কিন্তু বলা হয়নি যে 11 জন খেলানো যাবে না। আমরা কিন্তু বলিনি ম্যাক্সিমাম 5 জন খেলানো যাবে, আমরা বলেছি মিনিমাম 5 জন খেলাতেই হবে। ঠিক আছে? কোন ক্লাব যদি চায় 11 জন প্লেয়ার খেলা, আমরা তো একবার আপত্তি জানাইনি, আমরা আনন্দিত। এবার ফুটবলের কথা যদি বলি, ফুটবলটা একটা ইকোসিস্টেম, শুধু প্লেয়ার ভিত্তিক নয়, কিন্তু সেখানে ক্লাব আছে, কর্মকর্তারা আছে, স্পন্সররা আছে, সবকিছু নিয়ে ফুটবলের ইকোসিস্টেমটা, কোচরা রয়েছে। তুমি দাঁড়িয়ে বাংলায় বলছো যে বাইরের প্লেয়াররা আসলে বাংলার প্লেয়াররা চান্স পাবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অন্তর থেকে বিশ্বাস করি যে একটা কোচ নিজের টিমের সেরাটা চায়, সেরা 11 জনকে নাম, সে বাংলার হোক বা ভিন রাজ্যের, রাইট? তো একটা টিমে যদি কোচ দেখে যে 11 জন বাঙালি সেরা, তাহলে সে কেন বাইরের প্লেয়ার খেলাবে? প্র্যাকটিসে যে সেরা সে খেলবে। আমরা কিন্তু এই নিয়মটার সাথে আরো একটা নিয়ম করেছি, যেটা নিয়ে খুব আলোচনা কম হচ্ছে, যে প্রত্যেকটা টিমে ম্যান্ডেটারি 15টা প্লেয়ার বাঙালি সই করাতেই হবে।
তার মানে এই 15টা প্লেয়ারের মধ্যে যদি 11টা যোগ্য প্লেয়ার থাকে, মানে সেখানেও কিন্তু মিনিমাম বলেছি, ম্যাক্সিমাম বলিনি। ম্যাক্সিমাম সব প্লেয়ার বাংলার সই করা যাবে, মিনিমাম 15টা। 15টা করতেই হবে। তো এই 15টার মধ্যে যদি 11 জন, আমি ধরলাম একটা ক্লাব 15টাই করা, তার মধ্যে যদি 11 জন যোগ্য প্লেয়ার থাকে, তাহলে তারা 11 জনই চান্স পাবে টিমের প্রথম 11। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এটা ভুল বোঝা হচ্ছে না ভুল বোঝানো হচ্ছে? আমার মনে হয় মানুষ যথেষ্ট বুদ্ধিমান, মানুষ বোঝে কোনটা ঠিক কোনটা ভুল। এবং অনেকগুলো ব্যাপার আছে, তুমি এদিকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, তুমি ভারত সেরা, অথচ তুমি বলছো বাইরের স্টেটের প্লেয়াররা আসলে না আমাদের প্লেয়াররা লড়ে জায়গা করে নিতে পারবে না। তার মানে তুমি এটা বলতে চাইছো যে বাংলার প্লেয়ার থেকে অন্য স্টেটের প্লেয়ারদের গুণগত মান বেশি, তাহলে তারা চ্যাম্পিয়ন হতে পারবে না সন্তোষ। তাহলে বাঙালি প্লেয়াররা কি যোগ্য নয়? তাহলে তারা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে। এরপরে আরো একটা জিনিস আছে, সেটা হলো যদি নিম্নমানের প্লেয়াররা খেলে না, কম্পিটিশনের কোয়ালিটি পড়ে যায়। ইংরেজিতে একটা কথাই আছে, কম্পিটিশন ইমপ্রুভস কোয়ালিটি। মানে কম্পিটিশনের স্ট্যান্ডার্ড যত হাই, তত ভালো প্লেয়ার তৈরি হবে। আজকে আমার তোমার সাথে কি একটা প্রফেশনাল প্লেয়ার খেলতে নামে, সে 15টা গোল দেবে, কিন্তু আমাদের খেলাটাও একটু ভালো হবে। কিন্তু তার মানে এই নয় সেই প্লেয়ারটা আইএসএল খেলার স্ট্যান্ডার্ড। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। সে আইএসএল খেলার স্ট্যান্ডার্ড তখনই যখন ভারতবর্ষের সেরা প্লেয়ারদের বিরুদ্ধে সে 15টা গোল করবে। একদম। তাহলে তাদের যদি এস্টাবলিশ করতে হয়, তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। একটা স্কুলে তুমি যদি দেখো, একটা ক্লাস ধরে নিচ্ছে, সে ক্লাস 7, ক্লাস 7-এর 3-4টে সেকশন আছে, এ বি সি ডি, প্রত্যেকটা সেকশনে একটা করে ফার্স্ট বয় আছে। সে কি স্কুলের ফার্স্ট বয়? সে কিন্তু স্কুলের ফার্স্ট বয় না। স্কুলের ফার্স্ট বয় হলো যে স্কুলের সেরা। প্রিমিয়ার ডিভিশনটা হলো লঞ্চ প্যাড, যেখান থেকে প্লেয়ারটা জাতীয় লেভেলে যাবে। সে যদি বাকি ভারতবর্ষের সাথে কম্পিট করে না খেলতে পারে, তাহলে সে কোনোদিনও আই লিগে পৌঁছাবে না, কোনোদিনও আইএসএল এ পৌঁছাবে না। আমাদের লক্ষ্য কি? ভালো কম্পিটিশন তৈরি করা, যেখানে প্লেয়ারটা নিজেকে প্রমাণ করতে পারে। If you compromise on the standard of competition, বাংলার ফুটবল পিছিয়ে যাবে। কারণ সে একটা স্ট্যান্ডার্ড কম্পিটিশন আছে যেখানে সে প্রমাণ করতে পারবে। আজকে বহু প্লেয়ার বলে, বহু মানুষ বলে যে ক্যালকাটা লিগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ লিগ ইন ইন্ডিয়া। তার কারণ কি? কম্পিটিশনের স্ট্যান্ডার্ডটা ভালো। আমরা যদি সেটা কম্প্রোমাইজ করে দিই, তাহলে লিগের গুরুত্ব কমে গেল। যে প্লেয়ারগুলোকে ক্যালকাটা লিগ থেকে দেখে বিভিন্ন সারা ভারতবর্ষের ক্লাব দেখে নিয়ে যাচ্ছে খেলতে আসে, সেই প্লেয়ারগুলো সেইখানে ডাকার জায়গাটা চলে গেল, কারণ কম্পিটিশন স্ট্যান্ডার্ড কম, ক্লাবরা আর সেই গুরুত্ব দেবে না লিগটাকে। 2 নম্বর কি হবে? খেলার মান যদি পড়ে যায়, মাঠে দর্শক আসবে না, কারণ বাজে খেলা দেখতে কে যাবে? সবাই ভালো খেলা দেখতে চায়, ভালো কম্পিটিশন দেখতে চায়। মাঠে রুদ্ধশ্বাস ম্যাচ হবে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এক্সাইটমেন্ট থাকবে। যদি দর্শক মাঠ থেকে মুখ ফিরিয়ে নেয়, কম্পিটিশন স্ট্যান্ডার্ড পড়ে যাবে, স্পন্সররা ব্যাকআউট করে যাবে। স্পন্সররা ব্যাকআউট করে গেলে, এই যে ধরো সন্তোষ ট্রফি খেলতে বেঙ্গল টিম যাচ্ছে, আজকে সন্তোষ ট্রফি খেলতে যাওয়ার জন্য আমি বলেই দিচ্ছি প্রায় 40 লক্ষ টাকা খরচা হয়েছে আয়াতের সব মিলিয়ে। এই টাকাটা কোথা থেকে আসবে? আমি তো শুধু প্লেয়ার আছে বলে তাদের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবো না। প্লেয়ারগুলোকে প্রথমত সেই কোয়ালিটি কম্পিটিশন দিতে হবে। এবং তুমি যখন একটা পাঞ্জাবের প্লেয়ার, একটা মণিপুরের প্লেয়ার, একটা কেরালার প্লেয়ার, একটা কর্ণাটকের প্লেয়ারের এগেইনস্টে খেলছো, তুমি কিন্তু সমান সমান মনে করছো নিজেকে। আজকে যখন আমরা কেরালার টিমের বিরুদ্ধে খেলতে নামছি,
আমার প্লেয়াররা কি দেখছে যে এর মধ্যে থেকে তো 5 জন ছেলে আমাদের ক্যালকাটা লিগে খেলে গেছে। আমার কনফিডেন্স লেভেল হাই যে ও কি খেলে আমি জানি, আমার থেকে কিন্তু বড় প্লেয়ার নয়। এবং আজকে সন্তোষ ট্রফি বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে এসেছে, প্লেয়ার উঠছে, কিন্তু প্লেয়ার তো আর মাইক্রোওয়েভে গরম করে বানিয়ে দেখা যায় না যে আমি চাবি দিলাম টং করে ঘন্টা বাজলো আর রেডি হয়ে বেরিয়ে আসে। কিন্তু আমি যেটা জিজ্ঞাসা করবো, যেটা দেখা যাচ্ছে যে এই কলকাতা লিগ বা এই লিগে আর কি একটা বেটিং এর ছায়া হঠাৎ করে চলে আসছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছেই বলবো, দেখা যাচ্ছে বলবো না, কারণ প্রমাণ সাপেক্ষ সেগুলো, কিন্তু এটা হচ্ছে কি, এটা কিন্তু বলা হচ্ছে এবং কোনো জায়গায় এটা কি হচ্ছে, তাহলে এটাকে বন্ধ করার বা এটার জন্য আইএফএফ কি উদ্যোগ আছে, মানে এটা কি করা যায়? তো মানে কি তোমার কি লজিক? আমি এই যে বললাম একটা আইডিয়াল সিচুয়েশন আর একটা রিয়েল সিচুয়েশন। আইডিয়াল সিচুয়েশন হলো বেটিং থাকবে না, রিয়েল সিচুয়েশন হলো বেটিং থাকবে, তাকে কি করে আটকানো যাবে, কি করে কমিয়ে নিয়ে আসা যাবে। ক্যালকাটা লিগে বেটিং নিয়ে আমরা যা কমপ্লেন পেয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি, আমরা ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছি, ওনার ইন্টারভেনশন চেয়েছি, যাদের এগেনস্টে প্রমাণ পেয়েছি, যাদের এগেনস্টে আমরা পুলিশে কমপ্লেন করেছি, তাদের এগেনস্টে আমরা ক্যালকাটা লিগে ব্যান দিয়েছি, যেটি দ্য কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন, পুলিশ যতক্ষণ না তাদেরকে ক্লিন চিট দিচ্ছে তাদেরকে আমরা ব্যান করে রেখেছি। সব থেকে ঘৃণ্য ক্রাইম পৃথিবীতে কি হতে পারে? রেপ, মার্ডার, এগুলো কি আজ অব্দি পৃথিবীর কোন সরকার বন্ধ করতে পেরেছে? সে তো অবশ্যই না, যে কোনো ক্রাইম, কোনো ক্রাইম কমপ্লিটলি এলিমিনেট করা যায় না, এটা হলো রিয়েলিটি। কারণ সেখানে কোটি কোটি টাকার ইনভলভমেন্ট আছে, এগুলোতে তো টাকার ইনভলভমেন্ট, এখানে কোটি কোটি টাকার ইনভলভমেন্ট আছে। আমরা কি করতে পারি? সেটাকে অ্যারেস্ট করতে পারি। এবার তুমি বলবে আইকে কি করবো? আমরা পুলিশ নেই, তাহলে যারা ফিক্সিং এ জড়িত তাদের অ্যারেস্ট করার ক্ষমতা আমার নেই। আমি জুডিশিয়ারি নেই, জাজমেন্ট দিতে, তাদের জেলে পাঠানোর ক্ষমতা আমার নেই। আমরা কি করতে পারি? যেসব টিমের এগেনস্টে কমপ্লেন আসে তাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারি, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে। আমরা কি করতে পারি? পুলিশকে সঠিক তথ্য জানাতে পারি, যে যখন আমায় এসে জানিয়েছে, জানি তো এই ইনফরমেশনটা পেয়েছি, এরকম একটা ব্যাপার হচ্ছে, তুমি দেখবে কিছু মানুষ আছে যারা এটা নিয়ে খুব তৎপর, যারা এটা নিয়ে কাজ করছে, মানে এই ইনফরমেশন গুলো ফেসবুকে লিখছে, এটা লিখছে, এরকম লোকদের আমি পুলিশদের সাথে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। আচ্ছা, যে আপনারা কথা বলুন, ওর কাছে অনেক তথ্য আছে, আপনি জানতে পারবেন। তারা গিয়ে পুলিশকে তথ্য জানিয়ে এসেছে। আমরা রেগুলার সেই কেসের ফলো আপ করছি, পুলিশকে চিঠি দিচ্ছি, কমিশনারকে চিঠি দিচ্ছি যে এটাকে আপনারা দেখুন। যেখানে মাঠে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, আমরা নিয়ে থানায় চলে গেছি সেই ছেলেটাকে ধরে। থানা থেকে কি বলেছে যে না, এগেনস্টে কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে না, তার উকিল চলে এসেছে, থানায় রিলিজ করে দিয়েছি। থানা অব্দি নিয়ে যাওয়াটা আমরা পারি, পুলিশ অ্যারেস্ট করবে করবে না সেটা পুলিশের কাজ। প্রশাসনিক দিকের ব্যাপারটা বলছিলে, যেরকম ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছে, তিনি নিশ্চয়ই, তিনিও পুলিশকে বলেছেন যে এই ব্যাপারটা করা হবে দেখতে। বুঝতে পেরেছি। আমরা আইডেন্টিফাই করতে পারি, যাদের আইডেন্টিফাই করতে পারছি তাদেরকে আমরা খেলার মাঠ থেকে দূরে রাখার চেষ্টা করছি, তাদেরকে ব্যান করে দিচ্ছি, তো তার থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই। প্রথমত সব যে আমরা জানতে পারবো তা নয়, আমরা আমাদের আইএফএর যে ছেলেমেয়েরা আছে যারা মাঠে খেলা কন্ডাক্ট করে, তাদের জন্য স্পেশাল ট্রেনিং করেছি যে বেটিং এর লোকজন থাকলে কি করে তাদের আইডেন্টিফাই করতে হবে, যাতে তাদের ধরা যায়। তার ফলস্বরূপ আমরা কোনো একটা মাঠে, একটা না 2-3টে মাঠে আমরা 2-3জনকে আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়েছি।
তারপরে কিন্তু আমার কিছু করার নেই, তারপরের রোলটা পুলিশের। আমরা এই বছর প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা ডিক্লারেশন ফর্ম চাইছি। এটা এখন অব্দি তোমার এখানেই প্রথম বললাম, যেখানে তাদের রিটেন ডিক্লারেশন দিতে হবে যে কোনো রকম ম্যাচ ফিক্সিং এর সাথে আমরা জড়িত থাকবো না, কোনো রকম ম্যাচ নিয়ে ম্যাল প্র্যাকটিসের সাথে আমরা জড়িত থাকবো না। আমাদের যদি কেউ ম্যাচ ফিক্সিং নিয়ে অ্যাপ্রোচও করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা আইএফএ কে জানাবো। আমরা কি করতে পারি, আইডেন্টিফাই অ্যান্ড আইসোলেট, যারা করছে তাদেরকে সরিয়ে আইসোলেট করে দেওয়া। আগে আমরা কোভিডের সময় কি দেখেছিলাম, আইসোলেশন, যে যে রোগগ্রস্ত তাকে সরিয়ে দেয়, আমরা সেটা করছি। কিন্তু শাস্তি দেওয়ার অধিকার তো আইনের নেই। আমি স্পোর্টিং স্যাংশন ছাড়া কিছু দিতে পারি না। যতটা এখতিয়ারের মধ্যে আছে ততটা তোমরা আমি কি বলতে পারি যে হিরক মাঠে ঢুকবে, হিরক কোনো ক্লাবের সাথে থাকবে, কিন্তু হিরক যদি কোনো প্লেয়ারকে রাতে ফোন করে বলে যে তোকে না কালকের ম্যাচটা ছাড়ার জন্য 2 লাখ দেবো, সেটা আমি জানবো কি করে যতক্ষণ না সেটা আমার সামনে আসছে? জানতে পারলে আমি আইসোলেট করে দিতে পারছি। আমরা কি করতে পেরেছি এখন অবধি, যারা করেছে তাদেরকে হ্যারাস করতে পেরেছি। কিভাবে আমরা পুলিশের পেছনে বারবার পড়ে থেকেছি, পুলিশ বারবার তাদের থানায় রেখেছে, জেরা করেছে, যে প্লেয়াররা জড়িয়ে ছিল তাদের ডেকে জেরা করেছে। এবং হয়তো পুলিশকে স্যার একটা মজা কি বলতো, হয়তো টাইম লাগবে, চলবে, এটা চলবে, এবং আলটিমেটলি আজ নইলে কাল পুলিশ সাফিসিয়েন্ট প্রমাণ পেলে তারা কিন্তু অ্যারেস্ট হবে। এবং আরো মজার ব্যাপার হলো, এই বেটিং এর ক্ষেত্রে আমাদের কোনো স্পেসিফিক লও বোধহয় নেই ম্যাচ ফিক্সিং এর ক্ষেত্রে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা আমাদের জুডিশিয়ারি সিস্টেমে তার জন্য কি শাস্তি? আইএফএ অ্যাজ আ স্পোর্টিং বডি ক্যান অনলি give sporting sanctions. আচ্ছা, এবার আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তোমার প্রশাসনের কাজের বিষয়ে কয়েকটা প্রশ্ন, 2-1টা প্রশ্ন করবো, যেটা অভিযোগ আর কি, তার তুমি যদি ক্লিয়ার করতে চাও ক্লিয়ার করবে। সেটা হচ্ছে শোনা যায় না, জানতে পেরেছি আমরা কেউ অভিযোগ আর কি, যে এই যে প্রশাসনিক কাজগুলো হয় বড় বিভিন্ন ধরনের যা কাজ করো, সেখানে নাকি বেশিরভাগ ক্ষেত্রে যা করার তুমি একাই করো, তুমি একাই ডিসিশন নাও, কারোর সঙ্গে আলোচনা বা মিটিং সেই সমস্ত নাকি তুমি করো না। থ্যাংক ইউ। আইএফএর যে কর্মকাণ্ড সেটা যদি আমি একা করতে পারি, আমার কাছে এটা একটা কমপ্লিমেন্ট। তার মানে আমি সুপার হিউম্যান। আইএফএ বছরে প্রায় 3000 ম্যাচ হচ্ছে, সেটা যদি আমি একা করি তাহলে আমি সুপার হিউম্যান নেই। আইএফএ অফিস বেয়ারার্স আছে, আমরা রোজ অফিসে বসে আলোচনা। অফিস বেয়ারার কারা? যারা অফিসটাকে এগিয়ে নিয়ে যায়, যারা অফিসে দৈনন্দিন কর্মকাণ্ড সামলায়, যারা অফিসে থাকে, আমরা বসি, আমরা আলোচনা করি, এবং সেইভাবে সেই কাজটাকে আলোচনার মধ্যে উঠে আসে, সেটা এক্সিকিউট করা হয়। আগে তুমি যদি গিয়ে দেখো, তুমি দেখবে প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে তাদের কাজ ভাগ করে দেওয়া আছে। আমরা বসছি, আলোচনা করছি, এটা এই প্রবলেম, এটা কিভাবে করা উচিত, এইভাবে করলে এটা সলভ, চলো গোয়েড, আমরা নিয়ে করি যে যার কাজ। আরে তুমি যদি বলো যে সিআরও আমি একা সামলাচ্ছি, 5th ডিভিশনও আমি একা সামলাচ্ছি, নার্সারিও আমি একা সামলাচ্ছি, প্রিমিয়ার ডিভিশনও আমি একা সামলাচ্ছি, তাহলে আমার মনে হয় এত বড় কমপ্লিমেন্ট আমায় কেউ দেয়নি। আমি তোমার থেকে প্রথমবার দেবো, এবং তার জন্য আমি যার পর নয় আনন্দিত। তুমি যদি অফিসে না আসো, আমার তো কাজ নয় যে লোককে বাড়ি গিয়ে জানিয়ে আসে। আমার কাজ বাংলা ফুটবল কিভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে কাজ করা, সেটা নিয়ে যারা আছে সেটা আলোচনা করে এক্সিকিউট করা। আজকে কন্যাশ্রী কাপের ফাইনাল হয়েছে, তারপরের দিন লটারি হয়েছে, দুটো মেজর ইভেন্ট। তুমি বলতে চাইছো আমি একা করেছি? আমি তো খুব গর্ব করে বলি যে আমাদের কাজের কথা নয়, যত অফিস বেয়ারার আছে সবাই মিলে করেছি বলেই পরপর এতগুলো ইভেন্ট সাকসেসফুলি আমরা করতে পারছি। আজকে 31শে মে হতে চলছে, এখনো অব্দি ক্যালকাটার
লিগের লিগ শেষ, ইউথ লিগের খেলা চলছে, মানে বাংলায় 12 মাস ফুটবল হচ্ছে। এমন একটা দিন যায় না যদি বর্ষাকালের জন্য বা পুজোর জন্য ছুটি না থাকে যে সেদিন ফুটবল খেলা হয় না। প্রতিদিন কিছু না হলে কমসে কম 10 থেকে 15টা ম্যাচ আয়োজন করছি। এত বড় কর্মকাণ্ড যদি আমি চালাতে পারি, আমার মনে হয় তাহলে তো আমার আরো বড় রোলে থাকা উচিত। তোমার কি মনে হয় তুমি যেভাবে কাজ করছো, কাজ করতে চাইছো, সেখানটায় দাঁড়িয়ে তোমার যে পুরো কমিটি, সবাই যারা রয়েছে পুরো কমিটি সব মানে সবাই সঙ্গে সহযোগিতা পাচ্ছো আর সেম স্পিরিটে কাজ হচ্ছে? সবার তো সেম স্পিরিট হয় না, সবার মানসিকতাও সমান হয় না। আমার সাথে যারা কাজ করছে, আজকে সিংহভাগ অফিস আমরা সম মানসিকতার অধিকার, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, কাজ করছি। যদি রোজ ইভেন্ট হয় তার প্ল্যানিং এর সময়টা কিন্তু খুব কম থাকে। আমরা কন্যাশ্রী কাপ শেষ করে একটা টুর্নামেন্টের ফাইনাল, তারপর লোক একটু নিঃশ্বাস ফেলে, একটু রিল্যাক্স করে বসে, যা এবার একটা চা খাই, একটা শেষ হলো। আমরা কি করলাম, আমরা দৌড় দিয়ে গেলাম সিআরসি। সেখানে কোনখানে টেবিল বসবে, কোনখানে চেয়ার বসবে, কোনখানে স্টেজ হবে, কোনখানে ব্যাকড্রপ হবে, তার কি ডিজাইন হবে, সেগুলো নিয়ে করে গেলাম। করে পুরো সেটা রেডি করে কিভাবে লটারি হবে, গেস্টরা আসবে, এই কন্যাশ্রী করতে করতে কিন্তু আমরা সবাইকে ইনভাইট করে ফেলেছি। করে কন্যাশ্রী ফাইনালের দিন আমি রাত্রি 11:30 অব্দি অফিসে বসে সবার সাথে কথা বলে অর্গানাইজ করে বেরোলাম। পরের দিন আমরা পৌঁছে গেলাম সিআরসি, গিয়ে ইভেন্টটা সাকসেসফুলি লাগালাম। তোমাদের অফিসে আমার আসার কথা ছিল 9টায়, আমি পৌঁছেছি এসে 9টায়। দেখো, ইদার কাজ করা যায়, নইলে দোষারোপ করা যায়, সমালোচনা করা যায়। আমার মনে হয় দোষারোপ আর সমালোচনার মধ্যে দিয়ে বিরাট কিছু আমি করতে পারবো, কিন্তু যদি কাজের মতন কাজ করে যেতে পারি তাহলে হয়তো কোথাও একটা ডাক রেখে যেতে পারে। কোথাও একটা কোনো একজন হীরক বসে আগে থেকে 30 বছর পরে আলোচনা করবে যে এই কাজটা কিন্তু অনির্বাণ দত্ত করে দিয়েছে, যেরকম তুমি আমার বাবার কথা আমায় বললে, সেই জায়গাটায় পৌঁছাতে পারো। একদমই, আমরাও সেটা চাই। এবং শেষ প্রশ্ন তোমাকে করব, তোমার এই পিরিয়ডে সব থেকে বড় সাফল্য হচ্ছে বাংলার সন্তোষ ট্রফি জয়। এবং শুধু সন্তোষ ট্রফি জয়টাই না, কারণ বাংলার প্লেয়াররা ফুটবল খেলবে, বাংলার হয়ে খেলবে, সেটাতেও একটা অনীহা চলে আসছিল। কিন্তু এই সন্তোষ ট্রফি জয় এবং তারপরে রাজ্য সরকারের থেকে চাকরি, এটা কিন্তু অনেক বাংলার প্লেয়ারকে আরো বেশি বুস্ট করেছে এবং তারা সন্তোষ খেলবে। আমি তোমায় কাটছি। হ্যাঁ, প্রথমত সন্তোষ ট্রফি জয়টা সব থেকে বড় অ্যাচিভমেন্ট নয়। বাংলা সন্তোষ ট্রফি জিতেছে, বাংলা বিসিরয় টুর্নামেন্ট জিতেছে, যেটা আরেকটা অন্যতম ইম্পর্টেন্ট এজ গ্রুপ লিগ টুর্নামেন্ট। বাংলার মেয়েরা ন্যাশনাল গেমসে ব্রোঞ্জ পেয়েছে। হ্যাঁ, একদম ঠিক আছে। 2 নম্বর হলো, মানে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই, যেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো খুব শর্ট নোটিসে বলেছিলেন প্লেয়ারদের নিয়ে এসে আমি দেখা করবো। 2টো প্লেয়ারের মুখ দেখে আর 2টো কথা বলে বুঝে গেছে তাদের অসুবিধাটা কি। আমার মনে হয় আমরা সবাই ওনাকে সম্মান দিয়ে ভালোবেসে দিদি বলি, সেটা বোধহয় একটা মাতৃ হৃদয় থেকেই আসতে পারে। উনি কিন্তু সেই মুহূর্তে উপলব্ধি করেছেন যে এই ছেলেগুলোকে চাকরি দেওয়া দরকার, এদের একটা সিকিউরিটি দিলে এরা বোধহয় আরো ভালো খেলতে পারবে। এবং সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে অ্যানাউন্স করে দিয়েছেন কথা বলতে বলতে যে সবার চাকরি, এবং প্রত্যেকটা প্লেয়ার প্রায় চাকরি পেয়ে গেছে। 2-1 জনের প্রসেসিং এ আছে, আশা করছি শীঘ্রই তারাও চাকরি পেয়ে যাবে। এবং শুধু ওদের ক্ষেত্রে ভালো হলো না, যারা পিছনে আছে তারাও একটা ইন্সপিরেশন, তারা লক্ষ্য পেল যে ফুটবল খেললে সন্তোষ ট্রফি জিততে পারলে চাকরি আছে আমাদের জন্য। আজকে ন্যাশনাল গেমসে যে মেয়েগুলো ব্রোঞ্জ নিয়ে এসেছে তাদের কিন্তু চাকরির ফর্ম ফিল আপ হয়ে গেছে। তুমি বুঝতে পারছো কত বড় একটা মোটিভেশন। একজন চাষ করে, তার ছেলে
সে পুলিশে চাকরি করছে, তার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে, যে ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু স্বপ্ন দেখে যে বাবা পড়াশোনা করে চাকরি পাবো কিনা আমি জানি না, কিন্তু সন্তোষ ট্রফিতে যেতে পারলে, চ্যাম্পিয়ন করতে পারলে চাকরি আছে, ন্যাশনাল গেমসে গিয়ে মেডেল আনতে পারলে চাকরি আছে। এর থেকে বড় রিওয়ার্ড কি হতে পারে খেলাধুলো? একদম। আর সেটা আমি বলবো রাজ্য সরকার যেটা করছে, এবং সেটার জন্য অবশ্যই অনির্বাণ দত্তের একটা কৃতিত্ব পাওয়া উচিত। অনির্বাণ দত্ত এটার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। মাঠে খেলেছে ছেলেরা, চাকরি দিয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং ক্রীড়ামন্ত্রীও কিন্তু সেটায় প্রচুর সাপোর্ট দিয়েছে। আমি বহুবার ওনাকে ফোন করে বিরক্ত করেছি যে এই ছেলেটার কাগজটা আটকে গেছে, এর এটা হয়নি, এ এখনো জয়েন করতে পারেনি। উনি কিন্তু তৎক্ষণাৎ সেই ব্যাপারটা দেখেছেন। আমার কোনো কৃতিত্ব নেই। এটা খেলেছে তো প্লেয়াররা, কোচিং করেছে কোচ। শেষ প্রশ্ন জিজ্ঞাসা করবো, সামনের দিকে লক্ষ্য কি রয়েছে আইএফএ সচিব? ক্যালকাটা লিগটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে মানুষ মাঠ ভরাবে, খেলা দেখে আনন্দ করে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যে ক্যালকাটা লিগের প্রিমিয়ার ডিভিশনে অন্তত যে ছেলেরা খেলবে তাদের ক্লাব অভাব হবে না, সহজে আইএসএল আই লিগ ক্লাব পাবে, এবং নিচের যে ডিভিশনগুলো আছে যেগুলো ডেভেলপমেন্ট ডিভিশন, সেখান থেকে কন্টিনিউয়াস ফ্লোতে প্লেয়ারদের আসতে থাকে, তবেই বাংলার ফুটবল এগিয়ে যাবে। এবং আইএফএকে অর্থনৈতিকভাবে শক্ত করা, নিজের পায়ের তলার নিজেটা শক্ত করা, যাতে আইএফএ এই খরচাগুলো বহন করতে পারে, যাতে সহজে ফুটবলের ডেভেলপমেন্টে, প্লেয়ার ডেভেলপমেন্টে আইএফএ টাকা খরচা করতে পারে। একদমই, আমরা আশা করবো সেই লক্ষ্যে তুমি অবিচল থাকবে এবং সেটা করতে পারবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে, এবং তিনি কিন্তু যে কথাগুলো বললেন, তার যে লক্ষ্যের কথা বললেন, তিনি যেভাবে কাজ করছেন বাংলার ফুটবলারদের জন্য, বাঙালি ফুটবলারদের জন্য, সেখানটায় দাঁড়িয়ে বাবা প্রদ্যুৎ দত্তের একটা লেগাসি তো অবশ্যই রয়েছে, কিন্তু সঙ্গে তিনি এটাও ভাবছেন যে একদিন হয়তো এরকম ভাবেই বাবার যেরকম সুনাম রয়েছে ছেলে হিসেবে এবং বাংলার ফুটবল প্রেমী হিসেবে, ফুটবল সংগঠক হিসেবে তারও নাম হবে, এবং তিনি যে সাফল্য এনে দিতে পারবেন বাংলার ফুটবলকে, সেটা তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকছেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন প্যারা স্পোর্টস।